ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জয়ের মিশনে স্কালোনির আর্জেন্টিনার প্রতিপক্ষ এবার টমাস টুশেলের ইংল্যান্ড। যে ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনা রয়েছে অনেক বৈরী ইতিহাস। এই ইংল্যান্ডের প্রত্যেকটা প্লেয়ারকে আলাদা আলাদাভাবে এনে গেম প্ল্যান সাজাতে হবে, তবে একটা প্লেয়ারকে স্পেশালি অ্যাটেনশন না দিলেই না, সেটা হচ্ছে মেক্সিকো ম্যাচের পর নরওয়ে ম্যাচে জোড়া গোল করা রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার জুড বেলিংহাম। এখন এই বেলিংহাম খেলে মিডফিল্ডে, কিন্তু মিডফিল্ডে খেলেও সে কিন্তু অলরেডি বিশ্বকাপে 6 গোল করে গোল্ডেন বুটের রেসে আছে। কথা হইতেছে বেলিংহাম মিডফিল্ডে খেলেও কেন এত বেশি গোল পাইতেছে, এই বেলিংহাম কেন গোল পাচ্ছে, এটা বুঝতে হলে তার প্লেইং স্টাইলটা অ্যানালাইসিস করতে হবে। তার এই গোল পাওয়ার রিজনটাকে একটা টার্ম দিয়ে এক্সপ্লেইন করা যায়, সেটা হচ্ছে তার শ্যাডো স্ট্রাইকার রোল। শ্যাডো স্ট্রাইকার রোলটা কি? শ্যাডো স্ট্রাইকার রোলটা হচ্ছে যেই প্লেয়ার কিনা জেনুইন নাম্বার 9 না, কিংবা জেনুইন কোনো ফরওয়ার্ডও না, কিন্তু যে কিনা মিডফিল্ডে এবং একটু ডিপ পজিশনে খেলা শুরু করেও বক্সে লেট রান মেক করে ঢুকে কিন্তু গোলের অ্যাটেম্প নেয় এবং গোল করে বসে। এই প্লেয়াররা মূলত নিচে থেকে খেলা শুরু করে এবং নিচ থেকে খেলা শুরু করে তারা লেট রান মেক করে বক্সে ঢুকে, এবং বক্সে যখন ঢুকে তখন অপোনেন্ট টিমের ডিফেন্ডাররা যেহেতু ফরওয়ার্ডকে নিয়ে ব্যস্ত থাকে এবং সে কিন্তু কিছুটা আননোটিস থেকে যায়, এবং আননোটিসড এবং আনমার্ক থাকা অবস্থায় সে বক্সে ঢুকে গেলে সে তখন ফ্রি অবস্থায় বলটা পায় এবং সেখান থেকে কিন্তু ট্যাপ ইন করে অথবা অন টার্গেট শট নিয়ে কিন্তু সে গোল করে বসে। বেলিংহাম খেলা শুরু করে মিডফিল্ডে, তাকে নাম্বার 8 রোলেও দেখা যায়, নাম্বার 10 রোলেও দেখা যায়, বাট সে নাম্বার 10 রোলে খেলুক বা নাম্বার 8 রোলে খেলুক, ইংল্যান্ড যখন অ্যাটাক করে কিংবা রিয়াল মাদ্রিদ যখন অ্যাটাকে উঠে তখন সে বক্সের লেট রান মেক করে ঠিকঠাক মতো পজিশনে চলে আসে এবং সেখান থেকে কিন্তু গোলে ফিনিশ দেয়। আর কথা হইতেছে যেই প্লেয়ার অলরেডি বিশ্বকাপে 6 গোল করে গোল্ডেন বুটের রেসে চলে আসছে, তাকে নিয়ে কিন্তু অবশ্যই স্কালোনির একটা স্পেশাল গেম প্ল্যান সাজানো উচিত। তো সেই গেম প্ল্যানটা কেমন হইতে পারে, যেই গেম প্ল্যান দিয়ে একই সাথে একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার বেলিংহাম এবং গোল স্কোরার মিডফিল্ডার বেলিংহামের থ্রেটটাকেও নিউট্রালাইজ করা যাবে। লেট রান বক্সে লেট রান মেক করে যারা গোলের অ্যাটেম্প নেয় স্পেশালি এবং মিডফিল্ড দিয়ে খেলা শুরু করে, তাদেরকে কিভাবে আটকাইতে হয় সেই আটকানোর প্রাইম এক্সাম্পল দেওয়া যায় লিওনেল মেসিকে দিয়েই। এই লিওনেল মেসি তার প্রাইম টাইমে থাকা অবস্থায় 2010-এ ইন্টার মিলানের কাছে, 2013-তে বায়ার্ন মিউনিখের কাছে, কিংবা 2014-তে জার্মানির সাথে যেভাবে আটকে গিয়েছিলেন, সেই এক্সাম্পলগুলো যদি একটু মনে করি তাহলেই বোঝা যাবে কিভাবে বেলিংহামকে আটকানো যায়। সেই ট্যাকটিক্সটা ছিল মেসিকে খাঁচাবন্দি করা ট্যাকটিক্স। মেসিকে কেমন খাঁচাবন্দি করা হয়েছিল? মেসি ফলস নাইন হিসেবে খেলুক কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলুক, সে সবসময় কিন্তু জোন 14-এ অপারেট করে, এবং এই জোন 14টা সবসময় থাকে অপোনেন্টের ডিফেন্স লাইন এবং মিডফিল্ডের লাইনের মাঝখানে যে বিটুইন দ্য লাইনের স্পেস থাকে সেই স্পেসটা। তো এইরকম একটা বিটুইন দ্য লাইনের স্পেসে মেসি যখন অপারেট করতো তখন তাকে কে মার্ক করবে এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট হতো। অপোনেন্টের সেন্টার ব্যাকরা মার্ক করবে নাকি হোল্ডিং মিডরা মার্ক করবে, যে কারণ এই কনফিউশন থেকে কিন্তু মেসিকে মার্ক করতে গিয়ে কেউ না কেউ আউট অফ পজিশন হইতো, এবং সেখান থেকে মেসির কোনো টিমমেট ফ্রি স্পেস পেয়ে যেত, একটা মোমেন্টাম ক্রিয়েট হতো এবং মেসির টিম কিন্তু সেখান থেকে কিন্তু গোল আদায় করে নিত। তো এই মেসিকে আটকানোর জন্য অপোনেন্ট কোচরা যে ট্যাকটিক্সটা করছিল সেটা হচ্ছে যে টিমের সেন্টার ব্যাক এবং হোল্ডিং ব্যাক এই 3 জন অথবা 4 জনের মাঝখানে মেসিকে রেখে এই 3-4 জন মিলে একটা ডায়মন্ড অথবা একটা ট্রায়াঙ্গল শেপ মেনটেন করতো, এবং যখনই বল মেসির কাছে আসতো এই 3-4 জন মিলে সেই শেপটা ছোট করে নিয়ে আসতো এবং মেসির আশেপাশে স্পেসটা তারা কমায় দিত। মেসি তার স্কিল, জাদুকরি স্কিল দিয়ে অনেক সময় সেই চ্যালেঞ্জটা বিট করতো, বাট যখন এই 2010-এর ইন্টার, 2013-এর বায়ার্ন মিউনিখ কিংবা 2014-এর জার্মানির মতো কোয়ালিটিফুল অপোনেন্টের সামনে মেসি পড়ছিল, যারা কিনা একই সাথে ফাস্ট, ফিজিক্যাল, গেম রিডিং ভালো, ট্যাকলিং স্কিল ভালো, তাদের সাথে কিন্তু মেসি ভাবে পেরে ওঠে নাই, এবং প্রাইম মেসিও কিন্তু তাদের সাথে আটকে গেছিল। এবং মেসিকে মার্ক করতে এই ম্যাক্সিমাম টাইমে অপোনেন্ট কোচরা কিন্তু তাদের টিমের ডিফেন্সিভ মিডফিল্ডারকে ইউজ করতো, যে মেসি যদি লেট রান মেক করে বক্সে ঢুকে যায় সেই সময় সেই ডিফেন্সিভ মিডফিল্ডারটাও মেসিকে ট্র্যাক করে বক্সে ঢুকে যাবে, কিংবা ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সেন্টার ব্যাকদের মধ্যে সবসময় একটা ভালো কমিউনিকেশন থাকবে যে কে কখন মেসিকে মার্ক করবে এবং কে কখন মেসিকে মার্ক করবে না। এই কমিউনিকেশনের উপর বেস করে কিন্তু মেসিকে আটকানোর প্ল্যান সাজানো হইতো। সেম টেকনিক্সটা কিন্তু জুড
বেলিংহামের এগেনস্টে ইউজ করা যায়। আমি এখানে মেসি এবং বেলিংহামের ক্যালিবারের কোনো কম্পারিজন করতেছি না, আমি তাদের প্লেইং স্টাইলের কম্পারিজন করতেছি। স্পেশালি বক্সে লেট রান মেক করে যে গোল করা হয় সেই গোল করার স্টাইলটার কম্পারিজন করতেছি। হ্যাঁ, জুড বেলিংহাম ও মেসির মতো বক্সে লেট রান মেক করে ঢুকে কিন্তু গোলের অ্যাটেম্পটা নেয়। এবং এই বেলিংহামকে আটকাইতে মেক্সিকো এবং নরওয়ে ম্যাচের অ্যাপ্রোচটা যদি দেখি, মেক্সিকো বেলিংহামকে আটকাইতে এবং স্পেশালি ইংল্যান্ডের আদার অফেন্সিভ থ্রেটগুলোকে নিউট্রালাইজ করতে তারা কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে ম্যান টু ম্যান মার্ক করতেছিল। আমি এই ক্লিপটাতে যদি এটা দেখি তাহলে দেখবো যে বেলিংহামকে খুব ক্লোজলি মার্ক করতেছে মেক্সিকোর একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, এবং একই সাথে কেইন এবং উইংয়ে থাকা গর্ডন কিংবা সাকাকেও কিন্তু সেভাবে ক্লোজলি মার্ক করা হচ্ছে। বাট এখানে পরে যেটা হয় যে এরকম ক্লোজলি মার্ক করতে গিয়ে তাদেরকে ট্র্যাক করতে গিয়ে মেক্সিকোর কিন্তু ডিফেন্সিভ শেপটা নষ্ট হয়েছিল, ফ্রি স্পেস ক্রিয়েট হয়েছিল, এবং সেই ফ্রি স্পেসে লেট রান মেক করে কিন্তু বেলিংহাম গোলগুলো আদায় করে নেয়। নরওয়ে ম্যাচে কিন্তু একটু ডিফারেন্ট সিনারিও ছিল। নরওয়ে কিন্তু লো ব্লকের ডিফেন্স করতেছিল এবং তারা ডিফেন্স লাইন এবং মিডফিল্ড লাইনের মধ্যে কিন্তু গ্যাপ খুব কম রাখতেছিল, যেখানে যে বিটুইন দ্য লাইনের স্পেস বলি কিংবা জোন 14 বলি, সেই জোন 14-এর যে প্লেয়ারটা অপারেট করতেছিল সে কিন্তু নর্মালি কম স্পেস পাচ্ছিল। এইখানে কিন্তু এই ডিফেন্সিভ ট্যাকটিক্সটা ইউজ করে জুড বেলিংহাম এবং ফলস নাইন রোলে খেলা হ্যারি কেইন দুজনকেই কিন্তু নরওয়ে নিউট্রালাইজ করে রাখতে পারছিল একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত। এরপরে যেটা হয়, নরওয়ে যেভাবে আর কি ফার্স্ট গোলটা কনসিড করে সেটা ছিল মূলত একটা গোল কিক সিনারিও। যে গোল কিক সিচুয়েশন থেকে নরওয়ে ইংল্যান্ড যখন বল উইন করে অ্যাটাকে যায় তখন কিন্তু নরওয়ের সেই ডিফেন্সিভ শেপটা নষ্ট হয়ে যায়। মিডফিল্ড লাইন এবং ডিফেন্স লাইনের মাঝখানে গ্যাপটা কিন্তু বেশি হয়ে যায়, এবং সেই গ্যাপটা কাজে লাগায় কিন্তু জুড বেলিংহাম সাইলেন্টলি বক্সে লেট রান মেক করে, এবং লেফট উইং থেকে গর্ডনের একটা মাইনাস থেকে কিন্তু বেলিংহাম যখন বলটা রিসিভ করে সে কিন্তু তার বল পায়ে ভালো স্পেসও পাইছে, ভালো টাইমও পাইছে, সে কি করবে না করবে। এবং সেই টাইম এবং স্পেসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল বেলিংহামের পারফেক্টলি গোলটা ফিনিশ করে ইংল্যান্ডকে সমতায় ফেরাতে। এভাবেই কিন্তু বেলিংহাম ইংল্যান্ডকে সমতায় ফেরায়। সো বেলিংহামকে যদি আটকাইতে হয় নরওয়ের অ্যাপ্রোচটাই ফলো করতে হবে, এবং আরো কেয়ারফুলি আরো ইফিশিয়েন্টলি। সেটা হইতেছে যে আর্জেন্টিনার ব্যাকলাইন এবং তাদের হোল্ডিং মিড এই তিন চারটা প্লেয়ারের মধ্যে খুব ভালো কমিউনিকেশন রাখতে হবে, এবং কমিউনিকেশন করতে এরকম যে কখন বেলিংহামকে তারা মার্ক করবে। আর্জেন্টিনার হোল্ডিং মিডে থাকবে লিওন্দ্রো পারাদেস কিংবা ম্যাকালিস্টার অথবা এনজো ফার্নান্দেস কিংবা রদ্রিগো ডি পল। এই বেলিংহাম যখন মিডফিল্ডে থাকবে তখন ওদের ডি পল এবং পারাদেসের সাথে বেলিংহামের ম্যাক্সিমাম ডুয়েল হবে, এবং তাদেরকে অ্যাকচুয়ালি মার্ক করতে হবে। বেলিংহাম যখন বক্সে লেট রান মেক করতে যাবে তখন একই সাথে তাদেরকেও বেলিংহামকে ট্র্যাক করে কিন্তু বক্সে ঢুকে যেতে হবে। যদি তারা বেলিংহাম কাছাকাছি না থাকে সেই মুহূর্তে তাদের দরকার হবে লিসান্দ্রো কিংবা রোমেরোকে ইনফর্ম করা যে তাদেরকে অবশ্যই এখন বেলিংহামকে অ্যাটেনশন দিতে হবে, না হলে বেলিংহাম কিন্তু বক্সে ডেঞ্জার জোনে ঢুকে যেতে পারে। সো বেলিংহামকে আটকানোর মেথডটা কি? সেই লিওনেল মেসিকে আটকানোর মেথডের মতোই হোল্ডিং মিড এবং সেন্টার ব্যাকদের মধ্যে একটা ভালো কম্বিনেশন রাখতে হবে, তাদের মধ্যে গ্যাপটা কম রাখতে হবে। কারণ হচ্ছে ইংল্যান্ড যে চান্সগুলো ক্রিয়েট করবে ম্যাক্সিমাম চান্স ক্রিয়েট করবে তারা উইং ধরে, এবং সেই উইং ধরে যখন চান্সগুলো ক্রিয়েট করা হবে তারা টার্গেট করবে সেন্টারে থাকা কোনো একজন প্লেয়ারকে সেই বলগুলো প্রোভাইড করতে, এবং তারা যাতে ফিনিশিং দিতে পারে। সেন্টার থাকা প্লেয়ারগুলো হবে অবশ্যই হ্যারি কেইন এবং জুড বেলিংহাম। এই দুইজনকে যদি নিউট্রালাইজ করা যায় তাহলে কিন্তু ইংল্যান্ডের যে গোল স্কোরিং থ্রেটটা সেই গোল স্কোরিং থ্রেটটা স্কালোনি আর্জেন্টিনা নিউট্রালাইজ করতে পারবে।